নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আগের দিন আমরা দেখেছিলাম যে কী করে পৃথিবীর ইন্টেরিয়র সম্পর্কে আমরা জানতে পারি, ভলক্যানিক অ্যাক্টিভিটি থেকে, সিসমিক অ্যাক্টিভিটি থেকে, বা বাইরের কোনো কমেট থেকে, বা আমরা কোনো সময় সামান্য পরিমাণ হোল ডিগগুলোও কিন্তু পৃথিবীর ইন্টেরিয়র সম্পর্কে জানতে পারি। আজকের পার্ট হবে যে এই ইন্টেরিয়র সম্পর্কে আমরা ডেপথে আলোচনা করব, যে পৃথিবীর ইন্টেরিয়রে কী কী লেয়ার আছে এবং তাদের কী কী বৈশিষ্ট্য আছে এবং তাদের ফিচার্স কী কী আছে। ওকে, চলো তাহলে শুরু করা যাক আজকের লেকচার ইন্টেরিয়র অফ দ্য আর্থ। তাহলে প্রথমেই যে লেয়ারটা দেখতে পাওয়া যায় তাকে বলছি আমরা ক্রাস্ট। প্রথমেই যে লেয়ারটা দেখতে পাবো তাকে আমরা বলবো প্রথমেই যে লেয়ারটা দেখতে পাবো আমরা তাকে বলবো হচ্ছে ক্রাস্ট। মুছে নিতে বেশি মোটা হয়ে গেল, তাকে আমরা বলবো ক্রাস্ট। এটা যদি আমার পৃথিবীর অভ্যন্তর হয়, মানে পৃথিবীর অভ্যন্তর থেকে আমি একটা অংশ কেটে নিচ্ছি, তাহলে সবার উপরে যে লেয়ারটা দেখতে পারবো এটাকে বলবো ক্রাস্ট। তার নিচে যে লেয়ারটা দেখতে পারবো এটাকে বলবো ম্যান্টেল, এবং তার নিচে যে লেয়ারটা দেখতে পারবো এটা কোর। এটা আমরা কিন্তু আগের দিন আলোচনা করেছি। তাহলে এরপর এই প্রত্যেকটা লেয়ার সম্পর্কে আজকে বিশদে জানা যাক। তাহলে প্রথমে শুরু করব কি দিয়ে? না, প্রথমে শুরু করব ক্রাস্ট দিয়ে। দ্য ক্রাস্ট। তাহলে প্রথমে আসা যাক যে ক্রাস্ট হচ্ছে কোন জায়গাটা। না, ক্রাস্ট হচ্ছে আপার মোস্ট লেয়ার অফ দ্য আর্থ। এটা হচ্ছে আপার মোস্ট লেয়ার। এটার থিকনেস কত? না, এটার থিকনেস হচ্ছে 5 কিমি থেকে 70 কিমি পর্যন্ত। এবার 5 কিমিটা কোনটা? এটা হচ্ছে ওশেনের উপরে যে ক্রাস্টটা থাকে সেটা হচ্ছে 5 কিলোমিটারের ডেন্সিটি, এই 5 কিলোমিটার থিকনেস। আর 70 কিলোমিটার কোনটা? না, আমরা যে মহাদেশের উপর অবস্থান করছি, মহাদেশগুলোর সর্বোচ্চ যে ওর থিকনেস হতে পারে সেটা হচ্ছে 70 কিলোমিটার। ঠিক আছে। এবং এর এভারেজ ডেন্সিটি কত হয়? এর ডেন্সিটি হয় 2.7 থেকে 3 গ্রাম পার সিসি। ঠিক আছে। এরপরে আমরা এই ক্রাস্টকে কী করছি না, এই ক্রাস্টটাকে আমরা আবার দুভাগে ভাগ করছি। কেন? তার কারণ হচ্ছে এর কম্পোজিশন, ক্রাস্টের মধ্যেও এর যে ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়ালদের কম্পোজিশন ভিন্ন হয়। তাহলে এই ম্যাটেরিয়ালের উপর কম্পোজিশনের উপর ভাগ করে কোনটা কতটা ডেন্সার, যেটা লাইটার মানে লাইটার লেয়ারটা থাকবে সবার উপরে, তার নিচে থাকবে অবশ্যই ডেন্সার লেয়ার। তাহলে যে লাইটার লেয়ার সেটা কোনটি? সেটা হচ্ছে দ্য কন্টিনেন্টাল ক্রাস্ট। কন্টিনেন্টাল ক্রাস্ট এটা হচ্ছে আউটার লেয়ার অফ দ্য আর্থ, একদম আউটার লেয়ার। এটা হচ্ছে একদম আউটার লেয়ার। এবার এই কন্টিনেন্টাল ক্রাস্টটা কেন হালকা? কারণ হচ্ছে এ কী দ্বারা গঠিত? না, এ সিলিকন এবং অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত। এই জন্য এই কন্টিনেন্টাল ক্রাস্টকে বলা হয় সিয়াল। ঠিক আছে। এবং এটার এটার ডেপথ কত হয়? প্রায় অ্যাপ্রক্সিমেট 3 কিলোমিটার, বা কোথাও কোথাও যেখানে হিমালয় আছে বা যেখানে সুউচ্চ মাউন্টেন আছে সেখানে কিছু কিছু জায়গায় 70 কিমি পর্যন্ত হতে পারে। ঠিক। এবার এটা মূলত কোন শিলা দ্বারা গঠিত? না, মূলত শিলা হচ্ছে এটা গ্রানাইট শিলা দ্বারা গঠিত। গ্রানাইট শিলা দ্বারা গঠিত। গ্রানাইট শিলা দ্বারা গঠিত, গ্রানাইট রক দ্বারা এটা মেনলি গঠিত। তাহলে কন্টিনেন্টাল ক্রাস্ট কোনটা? এটা হচ্ছে লাইটার। এটা একদম পৃথিবীর আউটার লেয়ার, এবং এটি মেনলি কী কম্পোজিশন আছে? না, সিলিকন এবং অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত, এবং এর মেন রক কি? না, গ্রানাইট রক দ্বারা গঠিত। এই লাইটার রক তার জন্য এই কন্টিনেন্টাল ক্রাস্টকে গঠন করছে। ঠিক। এবার আসা যাক নেক্সট, সেকেন্ড হচ্ছে কি? সেকেন্ড হচ্ছে ওশেনিক ক্রাস্ট। এটাও ক্রাস্টেরই পার্ট, তুলনামূলক এই কিন্তু ডেন্সার, এর তুলনামূলক ডেন্সার। এরপরে এটা কী দ্বারা গঠিত? এটা হচ্ছে সিলিকা প্লাস ম্যাগনেসিয়াম, তার জন্য একে বলা হয় সিমা। এটা কোন জায়গাতে অবস্থান করে? এটা হচ্ছে ওশেনের নিচে আমরা যে বেডটা দেখতে পাই, বা যে রকের বেডটা দেখতে পাই, সেটাই হচ্ছে ওশেনিক ক্রাস্ট। ঠিক। এবং এটা বেসিক্যালি কোন শিলা দ্বারা গঠিত? না, এটা ব্যাসল্টিক রক দ্বারা গঠিত। এবং এর ডেপথ কত? না, কোথাও কোথাও কিন্তু
5 কিলোমিটার পর্যন্ত হতে পারে এর ডেপথ। তাহলে এই গেল আমাদের ক্রাস্টের সম্পর্কে। এরপরে ক্রাস্টের সম্পর্কে আর কিছু ছোট তথ্য আছে, যেমন কিছু কিছু পরীক্ষা জিনিস পড়ে, যেমন হচ্ছে যদি বলে যে আর্থের মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট কোনটা, মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট অন আর্থ ক্রাস্ট, সেটা কি, সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন কত পার্সেন্ট থাকে না, প্রায় অলমোস্ট 46% থাকে, ঠিক। তারপরে কি, প্রথমে হচ্ছে অক্সিজেন, কত হলো 46%, অলমোস্ট 46% অলমোস্ট। তারপরে কি থাকে, এরপরে থেকে যেটা সিলিকন, সিলিকন থেকে কত পার্সেন্ট, 28%। এরপরে কি থাকে, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম থেকে 8%। তাহলে এরপরে যদি পরীক্ষাতে পড়ে যে মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট কোনটা, তাহলে এলিমেন্ট হলে অবশ্যই অ্যান্সার হবে অক্সিজেন। যদি বলে যে মোস্ট অ্যাবান্ডেন্ট ধাতুকল্প বা মোস্ট মানে সেকেন্ড মোস্ট অ্যাবান্ডেন্ট ম্যাটেরিয়াল এলিমেন্ট, এটা হচ্ছে সেকেন্ড মোস্ট অ্যাবান্ডেন্ট ম্যাটেরিয়াল, সেটা হচ্ছে সিলিকন। যদি বলে যে মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল, তখন হবে অ্যালুমিনিয়াম। মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল তখন হবে সেটা অ্যালুমিনিয়াম অ্যান্সার। অনেক সময় অনেকে কী করে অ্যাবান্ডেন্ট ম্যাটেরিয়াল বলতে অ্যালুমিনিয়াম দিয়ে দেয়, কিন্তু এলিমেন্ট বললে সেটা সর্বপ্রথম অক্সিজেন, তারপর হবে সিলিকন, তারপর হবে অ্যালুমিনিয়াম। আর মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল বললে সেটা যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম, ঠিক। চলো এরপরে আসা যাক এর পরের পার্টে, সেটা কি, যে আমরা পড়লাম ক্লাস সম্পর্কে জানলাম, এরপর আসি এর নেক্সট পার্ট, সেটা হচ্ছে দ্য মেন্টাল, দ্য মেন্টাল, রাইট। এরপরে মেন্টাল কোনটা, মেন্টালটা হচ্ছে সেমি মল্টেন স্টেট। এটা কি, এটা হচ্ছে সেমি মল্টেন স্টেট, এটা হচ্ছে সেমি মল্টেন লেয়ার, এটা হচ্ছে সেমি মল্টেন লেয়ার। এবং এই ম্যান্টেলও আবার দুটো ভাগে বিভক্ত, সেটা কি, আপার মেন্টাল আর এটা হচ্ছে লোয়ার মেন্টাল, আপার মেন্টাল এবং লোয়ার মেন্টাল, ঠিক। এবারে আপার মেন্টালে এবারে কিছু কিছু জিনিসপত্র দেখা যেটা আমাদের জানতে হবে। আপার মেন্টালেও অনেক কিছু গল্প আছে, সেই গল্পটাকে জেনে নিই। আপার মেন্টালে কী গল্প আছে না, আপার মেন্টালে এবারে বেশ কিছু মানে দেখা যায়, ফিচার্স দেখা যায়, যেগুলো আমাদেরকে জানতে হবে। কীরকম, যে আমরা আগে কি পড়লাম যে প্রথমে থাকে ক্রাস্ট, এটা হচ্ছে আমার ক্রাস্ট, তারপরে থাকে মেন্টাল। এবারে মেন্টালের দুটো পার্ট, একটা আপার মেন্টাল, একটা লোয়ার মেন্টাল। এই যে ক্রাস্ট এবং মেন্টালের যে সংযোগকারী যেটা কিছুটা হলেও শক্ত অংশ, তাহলে ক্রাস্ট প্লাস একদম আপার মেন্টাল, এটা কীরকম, এটা সলিড আপার মেন্টাল। না ক্রাস্ট এবং সলিড আপার মেন্টাল নিয়ে যে একটা লেয়ার গঠিত হয় সেটাকে বলা হয় লিথোস্ফিয়ার। আমরা যত সমস্ত যা রকের স্টাডি পড়ি, যত সমস্ত যা রক সম্পর্কে পড়ি বা রকের স্টাডি করে, সেটা সমস্ত কোথায় দেখতে পাওয়া যায়, লিথোস্ফিয়ার। কারণ লিথো মানে হচ্ছে রক, পাথর। তাহলে পাথর সম্পর্কে জানতে গেলে আমরা যে অংশটা পড়বো সেটা হচ্ছে ক্রাস্ট এবং আপার মেন্টাল। এই যেখান থেকে লিথোস্ফিয়ারের শেষ হচ্ছে, এর পরেও আরেকটা মেন্টালের পার্ট, আপার মেন্টালের আরেকটা পার্ট শুরু হয়, যেটাকে বলা হয় অ্যাসথেনোস্ফিয়ার। এই অ্যাসথেনোস্ফিয়ার কোনটা না, 200 কিলোমিটার পর্যন্ত যেটা বিস্তৃত থাকে। এবার এইটা কি হয়, এবার এরপরে যে পার্টটা সেটা হচ্ছে অ্যাসথেনোস্ফিয়ার। অ্যাসথেনোস্ফিয়ার এটা কি, এটা হচ্ছে সেমি মল্টেন স্টেট। এই সেমি মল্টেন স্টেটটা কীরকম, আমরা যেরকম পেস্ট দেখেছি না, মানে ওই টুথপেস্ট দেখেছি, টুথপেস্টের মতো বা চাটনিটা বেশি পাতলা হচ্ছে বা মধুর মতো জিনিসটা, সেটা হচ্ছে সেমি মল্টেন স্টেট, না একদম লিকুইড না একদম সলিড। সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে টুথপেস্টের মতো একটা জিনিস যেটা অ্যাটমসফিয়ারে, ওই লেয়ারটা হচ্ছে টুথপেস্টের মতো এক ধরনের, মানে ওই রকম অবস্থা থাকে। এবং এইখানে কি হয়, এটা কেন, এই অ্যাসথেনোস্ফিয়ারটা কেন ইম্পর্ট্যান্ট, তার কারণ হচ্ছে এইখানে এক ধরনের সৃষ্টি হয়, কনভেকশনাল কারেন্ট সৃষ্টি হয়, যেটার জন্য কি হয়, অ্যাসথেনোস্ফিয়ারের উপরে আমাদের যে আর্থ ক্রাস্ট বা যে প্লেটগুলো থাকে, সেটাই অ্যাসথেনোস্ফিয়ারের উপর ভাসতে থাকে। এটা হচ্ছে প্লেট, এটা হচ্ছে
অ্যাস্থেনোস্ফিয়ার। এই অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে কিন্তু এই প্লেটগুলো কিন্তু ভাসতে থাকে, ফলে এই যে কোলাইড হয় এবং এদের মধ্যে কোনো জায়গায় ওশান, কোনো জায়গায় বিভিন্ন যে ফিচার্স, রিলিফ ফিচার্স, সেটা কিন্তু দেখা যায় এই প্লেটগুলোর বিভিন্ন সংঘর্ষের ফলে। ঠিক, তাহলে এই গেল আপার ম্যান্টেলের গল্প। ঠিক আছে, লোয়ার ম্যান্টেলের সম্পর্কে খুব বেশি আমাদের কম্পিটিটিভ এক্সামে বা আমাদের এক্সামে অতটা গুরুত্বপূর্ণ দেয় না, কিন্তু জাস্ট আমাদের জানতে হবে বলে জানা। মেন্টালি কী জানতে হবে, একটা জানলে হবে যে এটা তোমার হচ্ছে ইনার লেয়ার অফ মেন্টাল, ইনার লেয়ার। ঠিক আছে, এটা অত বেশি আমাদের গুরুত্বপূর্ণ নয়। এরপরে আসি আরেকটা পার্ট, যেটা হচ্ছে দ্য কোর। এই কোরটা কি? কোর হচ্ছে ইনার মোস্ট লেয়ার অফ দ্য আর্থ। এটা কি? এটা হচ্ছে ইনার মোস্ট লেয়ার অফ দ্য আর্থ। ইনার মোস্ট লেয়ার অফ আর্থ, এটা হচ্ছে ইনার মোস্ট লেয়ার। এবার এটা হচ্ছে সবচেয়ে ডেন্সেস্ট বলা উচিত অ্যাকচুয়ালি, মোস্ট ডেন্স। আর এটা মূলত কোন ধরনের ম্যাটেরিয়াল দ্বারা গঠিত? না, এটা আয়রন অ্যান্ড নিকেল দ্বারা গঠিত। এবারে একটা প্রশ্ন স্বাভাবিক মনে জাগে যে এই এত নিচে এই এফি এবং এনআইটা এলো কী করে? দেখো, একটা জিনিস, আমাদের পৃথিবীতে তো একটা গ্র্যাভিটেশনাল পুল আছে, এরপর যত দেখবে একটা জিনিস যত ভারী, সে কি তত মানে মাটির কাছাকাছি থাকতে চায়, তত তার উপর মানে গ্র্যাভিটেশনাল ফিল্ডে তত বেশি কাজ করে। এফ সমান এম জি, এম এর মান যত বেশি হবে, জি এর মান তত বেশি, মানে এম এর মান যত বেশি হবে তার উপর ওজনটা তত বেশি কাজ করবে। তাহলে এরা যেহেতু মানে বেশি ভারী এলিমেন্ট, তাহলে এরা কী হচ্ছে, পৃথিবীর গ্র্যাভিটেশনের টানে ধীরে ধীরে নিচে চলে এসছে। আর যেগুলো লাইটার ম্যাটেরিয়াল সেগুলো উপরে থেকে গেছে। তার জন্য আমাদের ইনার কোরটা ফেরাস এবং নিকেল এই ধরনের হেভি মেটাল দ্বারা গঠিত। এবারে এই যে কোরের আবার দুটো পার্ট, সেটা কি? আউটার কোর আর একটা হচ্ছে ইনার কোর। ঠিক, এবার আউটার কোর সম্পর্কে কিছু ব্যাপার জানতে হবে আমাদেরকে। আউটার কোরটা কেন এত ইম্পর্ট্যান্ট, এইটা একটা বিশেষ ইম্পর্ট্যান্স আছে, আমি বলছি সেটা। আউটার কোর মেনলি গঠিত, যেটা বললাম, নি অ্যান্ড ফে, নিকেলের ফেরাস, তাহলে একে বলা হয় নিফে বলা হয়। এবারে এটা কিসে? এইখানে কিন্তু টেম্পারেচার বিশাল হাই, তবুও আউটার কোর কি লিকুইড স্টেটে আছে, কেন এটা সম্ভব? তার কারণ হচ্ছে যে টেম্পারেচার এত হাই আর প্রেশার হাই হলেও রিলেটিভলি লো। কি বানান লিখছি, প্রেশার কিন্তু রিলেটিভলি লো। তাহলে এই জন্য আউটার করে টেম্পারেচার হাই হওয়ার জন্য এখানে পুরো নিকেল আর ফেরাস সমস্ত থাকে কিসের স্টেটে? না, লিকুইড স্টেটে অবস্থান করে। ঠিক, এবারে যেটা বলছিলাম এর একটা ইম্পর্টেন্স, যে কী ইম্পর্টেন্স, না এই যে আউটার কোর লিকুইড স্টেট প্রথম নম্বর গল্প। 2 নম্বর গল্প হচ্ছে এখানে প্রচুর আয়ন থাকে, মানে প্রচুর চার্জড পার্টিকেল বর্তমান, হ্যাঁ, প্রচুর চার্জ পার্টিকেল বর্তমান। এবারে তাহলে চার্জ পার্টিকেল থাকাতে কী এমন সুবিধাটা হয়ে গেলো বা কী এমন অসুবিধাটা হয়ে গেলো? চার্জ পার্টিকেল থাকার জন্য আর এর সাথে একটা জিনিস যুক্ত হয়, সেটা হচ্ছে রোটেশন অফ আর্থ। কী বানান লিখছি আমি, রোটেশন অফ আর্থ। এই যে চার্জ পার্টিকেল অবস্থান করছে, রোটেশন অফ আর্থ আছে, এই দুটো একসাথে মিলে কি তৈরি করে জানো তো? জিওম্যাগনেট। আমাদের যে পৃথিবীর উপরে একটা ম্যাগনেটোস্ফিয়ার বলে একটা আছে না, যেখানে আমাদের পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের আমরা উপকার দেখতে পাই, সেই জিওম্যাগনেটটা তৈরি হয় এখানকার চার্জ পার্টিকেল এবং পৃথিবীর ঘূর্ণনের জন্য। পৃথিবীর ঘূর্ণন, এই কোরটা সলিড, তার উপরে আউটার কোরটা লিকুইড, এবং লিকুইড যদি আমরা একটা চার্জ পার্টিকেল যখন মুভ করে তখন কিন্তু একটা অবশ্যই ম্যাগনেটিক ফিল্ড ওর সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়ে যায়। তার জন্য আমাদের জিওম্যাগনেটের সৃষ্টি হয়। এবং এই জিওম্যাগনেটিকটা আমার কী কাজে লাগে জানো তো? সবচেয়ে বেশি কাজে লাগে যে পৃথিবীর সূর্য থেকে মাঝে মাঝে সোলার ফ্লেয়ার আসে, যেগুলো বা কসমিক রে আসে। ওই সোলার ফ্লেয়ারটা যদি পৃথিবীর উপরে পড়ে, মানুষ কেন কোনো জীবগুলো বেঁচে থাকতে পারবে না। ওই সোলার ফ্লেয়ার থেকে আমাদের পৃথিবীকে বাঁচায় এই আমাদের জিওম্যাগনেট,
পৃথিবীর উপরে যে ম্যাগনেটোস্ফিয়ার আছে। ঠিক আছে, তাহলে এটা গেল আউটার কোর। এরপরে আসি ইনার কোর। এটা কি? এটা একদম সেন্টারের চারপাশে এটা অবস্থান করে। এখানে টেম্পারেচার ভেরি হাই, কিন্তু প্রেসার আরও বেশি হাই, মোর হাই, প্রেসার আরও হাই। তাহলে টেম্পারেচার যত হাই থাকুক না কেন, প্রেসার এতটাই বেশি যে তার জন্য ইনার কোরটাকে বানিয়ে দিয়েছে ও সলিড। তাহলে ইনার কোরটা হচ্ছে কি আমার একটা সলিড স্টেটে সবসময় থাকে। ঠিক আছে, কারণ কি? কারণ হচ্ছে যে এক্সট্রিম প্রেসার। ঠিক, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত পৃথিবীর সমগ্র লেয়ার সম্পর্কে জানলাম, তার ফিচার সম্পর্কে জানলাম, তার কি বৈশিষ্ট্য আছে তার সম্পর্কে জানলাম। ঠিক, তার কম্পোজিশন সম্পর্কে জানলাম। চলো এবার একটা জিনিস দেখা যাক, এই যে এদের মধ্যে যে আমরা যে আলাদা করছি, তার মানে নিশ্চয়ই এদেরকে আলাদা করলে আমরা কিছু ইমাজিনারি লাইন বা কিছু লাইনের মতো টেনেছি, যাদেরকে আমরা এদেরকে আলাদা করছি, সেগুলো সম্পর্কে এখন একটু জেনে নিই। আর আগে আমি একটু স্ক্রিনটাকে সাদা করে নিই। 1 সেকেন্ড। চলো, স্ক্রিন হয়ে গেছে আমার সাদা। এই যে এটা হচ্ছে এটা হচ্ছে আপার ক্রাস্ট, এটা হচ্ছে কি ওশেনিক ক্রাস্ট। কোথায় গেল? এখানে আছে ওশেনিক ক্রাস্ট। এখানের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কনরাড বিযুক্ত রেখা। ঠিক আছে, এটা হচ্ছে কি না, এটা হচ্ছে কনরাড ডিসকন্টিনিউটি। তারপরে এই যে ক্রাস্ট এবং ম্যান্টেলের মাঝখানে একটা আছে, এটা হচ্ছে তোমার মোহরোভিচ বা মোহ ডিসকন্টিনিউটি। এবার এখানে আছে আউটার কোর। এবার আপার এবং লোয়ার ম্যান্টেলের মধ্যে আছে রেপিটি ডিসকন্টিনিউটি। এবারে ইয়ের এবং ইয়ের মধ্যে কি বলে, আউটার কোর এবং ম্যান্টেলের মধ্যে সেটা আছে গুটেনবার্গ ডিসকন্টিনিউটি। আর ইনার কোর এবং এর মধ্যে আছে লেহম্যান ডিসকন্টিনিউটি। চলো এর পরে এটা একটু নিজের মতো মানে ভালো করে দেখে নিই। চলো তাহলে কী হলো, আর্থের ডিসকন্টিনিউটি প্রথম হচ্ছে আপার এবং লোয়ার কাস্টের মধ্যে হচ্ছে কনরাড। সো এটা লিটা চেঞ্জ করে কারেক্টটা, আপার এবং লোয়ার কাস্টের মধ্যে হচ্ছে কনরাড, লোয়ার কাস্ট এবং আপার ম্যান্টেলের মধ্যে মোহ, আপার এবং লোয়ার ম্যান্টেলের মধ্যে রেপিটি, আর ম্যান্টেল এবং কোরের মধ্যে গুটেনবার্গ, এবং আউটার এবং ইনারের মধ্যে লেহম্যান। ঠিক আছে, এবার যদি আমাকে কেউ প্রশ্ন করে যে কেন আমরা ইন্টেরিয়ার আর্থ সম্পর্কে পড়তে যাব, এটা পড়ে আমার কী লাভ হয়, আমার জেনে কিছু লাভ নেই। কিন্তু না, এটা জানতে হবে আমাদের। কেন? কারণ হচ্ছে আমাদের চারপাশে আমরা যত যা শিলা দেখি, সেই সমস্ত শিলা কিন্তু ওই ভিতর থেকে ম্যাগমা আসার ফলেই কি সৃষ্ট। আমরা গ্রানাইট পড়বো, সেটা ডাইরেক্টলি আগ্নেয় শিলা হোক বা পাললিক শিলা হোক বা রূপান্তরিত শিলা হোক, এটার সৃষ্টির প্রথম দিকে তো আগ্নেয় শিলাই ছিল। সেখান থেকে আস্তে আস্তে বিভিন্ন রকম চাপ, তাপ, ডেনুডেশন ইত্যাদির প্রভাবে ওরা কিন্তু আজকেরকার দিনে এই যে বিভিন্ন টাইপের আমরা রক দেখতে পাই, সেটা কিন্তু এই পদ্ধতিতেই হয়। তাহলে আমাদের ইন্টেরিয়র অফ দ্য আর্থ পড়ার কিন্তু একটা বিশেষ গুরুত্ব আছে। ঠিক আছে, চলো আজকের মতো লেকচার এখানেই শেষ। থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান আমার সাথে থাকার জন্য। এরকমভাবে তোমরা সবাই পাশে থেকো। আর যদি ভালো লাগে তাহলে আমার লেকচারগুলোকে লাইক করে দিও। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ, টাটা, সায়োনারা।